নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটি মজার গল্প শোনাবো। চাকরি বই চালাকি, অখিল নিয়োগী রচনা। আশা করি ভালো লাগবে। বাড়ি শুদ্ধ বৌদির দল এক বাক্যে মাথা দুলিয়ে আপত্তি জানিয়ে বলল, না না না, সে কি করে হবে? ঠাকুরপো শেষ পর্যন্ত চাকুরি মেয়ে বিয়ে করবে? তাহলে বাড়িতে আমাদের কদর কমে যাবে না? বড় বউ মধু হাসিনি কইলি, আর তাছাড়া আমাদের কতদিনের শখ, ছোট ঠাকুরপোর বউকে আমরা মনের মতো করে সাজাবো, পটের বিবি করে রাখবো। মেজ বউ মালতী বড় বউয়ের কথা কেড়ে নিয়ে ফোড়ন কাটল। চিরটাকাল ছোট ঠাকুরপো আমাদের চুলের কাঁটা, মাথার ফিতে, সোয়েটারের উল কিনে দিয়েছে। এবার নতুন বউকে সাজিয়ে আমাদের ঋণ শোধ করতে হবে। ছোট বউ ছুটকি মাথা দুলিয়ে বলল, এইবার নতুন বউ এসে আমার ছুটকি নাম যাতে ঘুচিয়ে দিতে পারে, সেই জন্যে তাকে একটু ঘুষ দিতে হবে বই কি। কিন্তু সে যদি সকাল থেকে বাড়ির কর্তাদের মতো ধরাচুড়ো করে অফিসে ছোটে, তবে কার সঙ্গে কোন্দল করব, আর কাকে নিজেদের পছন্দ মতো সাজাবো? বড় বউ মধুহাসিনী আরও উস্কে দিয়ে কথাটা কইলে, এতকাল ছোট ঠাকুরপো আমাদের নানা হাউসে ছবি দেখিয়ে বেরিয়েছে, এবার নতুন বউকে নিয়ে সেটা আমাদের উসুল করতে হবে না? মেজো বউ মালতী গলা উঁচু করে রায় দিলে, না না, ও চাকুরে বউ একদম বাতিল। আমরা যাইরা এইবার কোণে খুঁজতে বেরোবো, টালা থেকে টালিগঞ্জ, খেলার মাঠ, গঙ্গার ঘাট আর সিনেমা হলগুলিও বাদ যাবে না। এছাড়া আমাদের জানাশোনা ঘরও তো কম নেই। ছুটকি বললে, তার চাইতে মেজদের বাপের বাড়ির পাড়ায় গেলে মনমতো তৈরি কোণে পাওয়া যাবে। মালতীর বাপের বাড়ি কুমোরটুলি, তাই রসিকতা। মেজ বউ পেছুয়ার মেয়েরান সঙ্গে সঙ্গে ফোড়ন কাটলে, হ্যাঁ হ্যাঁ, যশুরে বইয়ের মতো মাথা মোটা মেয়েও খুঁজে পেতে আনা যায়, কিন্তু আমাদের ছোট ঠাকুরপোর পছন্দ যে আলাদা। চুটকির বাপের বাড়ি যশোরে, তাই বাঁকা চোখের ইশারা। মেজ বউ আর ছোট বউ একে অপরের বাপের বাড়ির দিকে বাঁকা চোখে তাকিয়ে মাঝে মাঝে ইঙ্গিত করে। তখন কবির লড়াই বেশ জমে ওঠে। এদিনও জমে উঠত, কিন্তু বাধা দিল বড় বউ। বড় বউ হাতের ইশারায় কোন্দল থামিয়ে দিয়ে কইলে, তোরা নিজেরাই যে খেয়ে শুরু করে দিলি। আসল দোষী মানুষটি হয়তো এতক্ষণ আর একজনকে পাশে বসিয়ে সিনেমা দেখছে, আর সেই সঙ্গে মুখ টিপে টিপে হাসছে। তাই তো তাই তো। বৌদিদের এতক্ষণে খেয়াল হলো যে ছোট ঠাকুরপো এখনো বাসায় ফেরেনি। বড় বউ বললে, তোরা নিজেরা মিশে ঝগড়া করে মরলে কি হবে? যার জিনিস সে ঠিক সময় মতো সেরা মাল সওদা করে ঘরে ফিরে আসবে, তখন আর আমাদের কোনো কথার দাম থাকবে না। জায়েরা সবাই মাথা নেড়ে সায় দিয়ে বললে, ঠিক ঠিক। আমরা আজই চেনা জানা পরিবারের বিয়ের চুকে আইবুড়ো মেয়েদের তালিকা তৈরি করব। ছোট ঠাকুরপো কত মেয়ে বাতিল করতে পারে আমরা দেখব। রাশি রাশি ফটো জোগাড় করে ফেলবো আমরা, দেখে চোখ ছানা বড়া হয়ে যাবে। সইয়ের বইয়ের বকুল ফুলের বনপো বইয়ের বঞ্চিতে ছুতো টেনে টেনে কত চেনা জানা অচেনা অজানা মেয়ের নাম আর ফটো বৌদিরা দিন রাত খেটে জোগাড় করে ফেললে। এরপর একে একে মেয়ে দেখে বাতিল করতে করতেও তো কমপক্ষে 2 বছর সময় লাগবে। মজার ব্যাপার হবে তাহলে। যখন বৌদির দল এইভাবে ক্রমশ ধাঁধার জাল পেতে নিজেদের আনন্দেই মশগুল, ঠিক সেই সময় ওদেরই এত আদরে ছোট ঠাকুরপো শ্রীমান অসীম কুমারী অনিমাকে নিয়ে চৌরঙ্গীর একটি নিরিবিলি রেস্টুরেন্টে বসে সবার অগোচরে নিজেদের আংটি বদল করে ফেললে। অসীম কইলে, দেখো অনিমা,
বৌদিরা কিন্তু দল বেঁধে বিদ্রোহিণী হয়ে উঠেছেন। ঈশান কোণে আমরা একটা ঝড়ের লক্ষণ দেখতে পাচ্ছি। তার প্রথম পর্ব এই আংটি বদল। তারপর একটু থেমে অসীম বললে, আচ্ছা, গোপনে রেজিস্ট্রি করে বিয়েটা চুকিয়ে ফেললে হয় না? অনিমা মাথা নেড়ে নিজের অসম্মতি জানিয়ে কইলে, কিন্তু বাবা এতে রাজি হবে না। তারপরে অসহিষ্ণু হয়ে কইলে, কি কুক্ষণে যে চাকরিতে ঢুকে পড়েছিলাম। আচ্ছা, চাকরিটা ছেড়ে দিলে হয় না? অসীম মুখ ভার করে জবাব দিলে, আমার একমাত্র ভয় মাকে। মা আমার এই বিয়েটাকে কিভাবে নেবে তাই তো বুঝে উঠতে পারছি না। মৃদু হেসে অনিমা উত্তর দিলে, তোমার মা তো, তাকে আমি ঠিক ম্যানেজ করে নেব। বুড়ো মানুষকে দলে টানতে বেশি সময় লাগে নাকি? হুট করে চাকরিটাও ছেড়ে দিতে পারছি না। বিয়ের পর আর মাকে কিভাবে সাহায্য করব? অসীম একটু ভেবে বললে, আচ্ছা, এখন থাক চাকরিটা। ইচ্ছে করলে যখন খুশি চাকরিটা ছেড়ে দেওয়া যেতে পারে। অনিমা ম্লান মুখে মন্তব্য করলে, আবার এই চাকরি রাখতে কি তোমায় না হারায়? অসীম ফোড়ন কাটলে, সে ভয় তো আমারও আছে। তুমি একটু বেশি সুন্দরী, আবার কেউ তোমার বাবাকে হাত করে ফস করে কেড়ে না নেয়। অনিমা লজ্জা পেয়ে জবাব দিলে, কি আজে বাজে কথা বলছো? এ কি হাতের মোয়া নাকি? ছো মেরে কেড়ে নিয়ে গেলেই হলো। তারপর একটু থেমে থেকে কইলে, এখন দেখছি চাকরিটাই আমাদের দুজনের মধ্যে একটা হাইফেনের মতো কাটা হয়ে খোঁচা দিতে লাগলো। এই ঘটনার মাস দেড়েক পরের কথা। বৌদিরা যথারীতি রণসাজে সজ্জিত হয়ে দৈনন্দিন সফরে কোণে দেখতে বেরোচ্ছিলেন। এমন সময় বাড়ির সামনে একটি ট্যাক্সি এসে দাঁড়ালো। বৌদিরা ভাবলে, কনে পক্ষ থেকে বুঝি তাদের রাগ বাড়িয়ে নিতে এসছে। কিন্তু না, মোটেই তা নয়। বৌদিদের ফটল চেরা চোখগুলি মুহূর্তে একেবারে আলো চেরা অক্ষি সদৃশ হয়ে গেল। ছোট ঠাকুরপো একটি সুন্দরী মেয়ের হাত ধরে ট্যাক্সি থেকে নেমে পড়ল। তারপর হাসতে হাসতে বৌদিদের কাছে এগিয়ে এসে কইলে, এই নাও তোমাদের ছোট যা, একেবারে সোজা রেজিস্ট্রি অফিস থেকে আসছি। গলা শুকিয়ে গেছে, ভালো করে চা তৈরি করে খাও দেখি বৌদিরা। বৌদিরা হাসবে কি কাঁদবে ঠিক বুঝে উঠতে পারছিল না। কিন্তু সব দিক রক্ষা করলে নতুন কনে বউ। সে গাছ কোমর বেঁধে চা তৈরি করতে লেগে গেল। তখন বৌদির দল বাধ্য হয়ে শৌখিন শাড়ি ছেড়ে সাদা মাটা আটফোড়ে শাড়ি পরে গরম গরম পরোটা আর আলু বেগুন ভাইতে বসে গেল। সেদিন সন্ধ্যায় ওদের জলযোগ সহ চা পান যতই মুখরোচক হোক, অসীমের মাতা ঠাকুরানী কিন্তু সন্ধ্যা প্রদীপ জ্বালানোর বদলে অন্ধকার ঠাকুর ঘরে গিয়ে মরা কান্না শুরু করে দিলেন। নতুন বউ চাকুরে বটে, তবে সব কাজে আগ বাড়িয়ে যায়। অফিস ফেরত শাশুড়ির জন্য ভালো ছানার সন্দেশ কি ফল ফুলুরি নিয়ে আসা, বাড়ির বউদের সব কাজে সাহায্য করা, দরকার হলে শাশুড়ির উনুন ধরিয়ে দেয়া, এই জাতীয় কোনো কাজে অনিমা পিছিয়ে থাকে না। কিন্তু শাশুড়ি ঠাকরুন প্রথম দিন থেকে তাকে সুনজরে দেখেননি। কোনো কিছু করতে এগিয়ে গেলেই তিনি একেবারে হাঁ হাঁ করে ওঠেন। তুমি বাছা কাদা জল ঘাটতে এসো না, শাড়ি নষ্ট হয়ে যাবে, তখন আবার আমায় 7 কথা শুনতে হবে। অনিমা প্রাণপণ চেষ্টা করতে লাগলো শাশুড়ি ঠাকুরনের মনতুষ্টি সাধনের জন্য। নতুন বউ ছানা কি সন্দেশ কিছু আনলে তিনি বাড়ির ছেলে মেয়েদের মধ্যে বিলিয়ে দেন। কুটনো কুটলে সেগুলো আঁশ ঘরে বামুন ঠাকুরকে রান্না করতে পাঠিয়ে দেন। উনুন নিকিয়ে দিলে সে উনুন নিজে হাতে আবার নিকুতে বসেন। অনিমা দেখলে সোজা আঙুলে ঘি উঠবে না, তখন সে শাশুড়িকে সায়স্তা করবার জন্য অভিনব পথ আবিষ্কার করলে। একদিন শাশুড়ি ঠাকুরন তার বৌদির ডেকে বললেন, কলে জল থাকতে থাকতে নিজেদের সেমি সায়া কেচে মেলে দাও বৌমা,
নইলে শুকোবে না। অনিমা সঙ্গে সঙ্গে বলে বসল, আমায় যেন সব করতে বলবেন না মা, আমার আবার অফিস রয়েছে, অত হাঙ্গাম করবার সময় কোথায়। শুনে শাশুড়ির ঠাকরুন একেবারেই বড় বউ তাকে এমন করে কথা শোনাতে সাহস করে না। আপন মনে গজগজ করতে থাকেন অনিমার শাশুড়ি ঠাকরুন। তা হবেই বা না কেন, চাকরি বউ তো এমনি রণচণ্ডী হবেই। শুনে বইয়ের দল গালে আঙুল রেখে চোখ বড় করে দাঁড়ায়। অনিমা নিজের ঘরে বসে মিটিমিটি হাসে। ভাবলে ঠিক এইবার ওষুধ ধরেছে। আর একদিনের কথা, শাশুড়ি ঠাকুরন ডেকে বললেন, আয় তাড়াতাড়ি সবাই স্নান করে আমার ডাল বেটে দাও, ছাদে গিয়ে বড়ি দিতে হবে। শুনে বইয়ের দল তটস্থ হয়ে উঠল। কিন্তু অনিমা হাই তুলে আলস্য ভেঙে পড়লে, আমায় যেন আবার ডাল বাটতে বলবেন না মা, আজ আমার অফিসে অনেক কাজ জরুরি। সেদিন বড় বউ তার নতুন জাকে ডেকে বললে, হ্যাঁ রে ছোট, মাকে তুই এমন ক্যাটক্যাট করে কথা শোনাস কেন? মুচকি হেসে অনিমা উত্তর দিলে, এই সজা কথাটা বুঝতে পারো না বর্দি? আমি যে চাকুরে বউ, অত হাঙ্গাম পাওয়ার সময় কোথায় আমার। এইভাবে দিন এগিয়ে চলে। প্রথম প্রথম নতুন বই সবাইকে ভয় করে চলত, সকলের মন জোগাবার চেষ্টা করত। এখন একেবারে পাশা উল্টে গেছে। এই চাকুরে বউকে এখন সবাই সমীহ করে চলে। আর তা হবেই বা না কেন, যে বাড়ির গিন্নিমাকে এমন চ্যাটাং চ্যাটাং কথা শোনাতে পারে, সে যে কারো মান রেখে কথা বলবে এমন তো মনে হয় না। কাজে বুঝে শুনে কথা বলাই ভালো। সেদিন ছোট বউ অফিস থেকে ফিরে এসে যাদের শুনিয়ে শুনিয়ে বললে, আজ আমার মন মেজাজ ভালো নেই, এক্ষুনি আমি বাপের বাড়ি বেড়াতে যাব। শুনে সবাই তটস্থ হয়ে উঠল। নতুন বইয়ের অফিসে কোনো গোলমাল হলো নাকি? যাই হোক, মাস গেলে 250 টাকা করে সংসারে আসছে, তাকে চটিয়ে লাভ নেই। তবু ওর কথা শুনে বড় বউ একটু মিষ্টি মিষ্টি করে কইলে, আচ্ছা কনে বউ, তুই যাচ্ছিস যা, আবার একা একা যাসনি যেন, আজকাল পথে ঘাটের বিপদ আছে, শম্ভুকে না হয় সঙ্গে নিয়ে যা। বড় জায়ের কথা শুনে নতুন বউ ঝাঁঝিয়ে উঠল, কেন একা একা যাব, তাতে দোষটা কি শুনি? অফিসে যাওয়ার সময় কি তোমাদের শম্ভু আমার চলনদার হয়ে সঙ্গে যায়? তাছাড়া বাপের বাড়ি যাব, দুটো সুখ দুঃখের কথা বলবো, চাই কি তোমাদের একটু নিন্দে মন্দ করব, তার সাক্ষী রাখবো নাকি? ছোট বউয়ের কথা শুনে বড় বউয়ের বাক্যি বন্ধ। মনে মনে কইলে, ছোট ঠাকুরপোর কপালে দেখছি অনেক দুঃখ আছে। যে কনে বউ প্রথমে সাত চড়ে কথা বলতো না, সবসময় বেড়ালের মতো জায়েদের পায়ে পায়ে ঘুরে বেড়াতো, সে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। জায়ের একদিন ঠিক করলে, দল বেঁধে সবাই সিনেমা দেখতে যাবে। বড় বউ গিয়ে শাশুড়ির অনুমতি নিয়ে এলো। এ ব্যাপারে মেজ বউয়ের উৎসাহের অন্ত নেই। বাটা ভর্তি পান সাজা হলো, টিফিন কেরিয়া ভর্তি খাবার নেওয়া হলো, ছোটদের জন্য দুধের বোতলের ব্যবস্থা করা হলো। সব এক রঙের শাড়ি পরা হবে, বাছাইয়ের কাজ সমাপন করে দিলে বড় বউ। কিন্তু শেষ মুহূর্তে সব পরিকল্পনা ওলটপালট করে দিলে ছোট বউ অনিমা। মেজ জায়ের মুখে সব কথা শুনে অনিমা নাক কুঁচকে বললে, দেখো দিদিরা, পছন্দ করে এক বমি আসা হিন্দি ছবির টিকিট কিনেছ। ওর 2.5 ঘন্টা ধরে শুধু হ্যাঁ হ্যাঁ চিৎকার আর নাকি সুরের গানে আমার মাথা ধরে যাবে। তাছাড়া আমাদের অফিস ক্লাবের
আর চিত্রাঙ্গদা অভিনয়, সেখানে আমায় নাচতে হবে। তোমাদের সঙ্গে বসে বাটা ভর্তি পান ছাগলের মতো চিপুলে তোমার হবে না। হাতে আমার অনেক কাজ। এই বলে ভ্যানিটি ব্যাগ কাঁধে তুলে শাড়ির আঁচল দুলিয়ে কনে বউ জায়েদের দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে কটমট করে হাই হিলের ধ্বনি তুলে দ্রুত বেরিয়ে গেল। জায়েদের মুখের হাঁ তখন বন্ধ হয় না। পানের বাটা টিফিন ক্যারিয়ার নিয়ে ওরা বোকার মতো দাঁড়িয়ে রইল। এর ভেতর একদিন সকালবেলা বাড়িতে একেবারে হুলস্থুল কাণ্ড। পুরোহিত ঠাকুর হন্তদন্ত হয়ে এসে বললেন, আজ সূর্যগ্রহণ, বৌমাদের হেসেল ফেলে একেবারে গঙ্গা স্নান করে আসতে হবে। বাড়ির গিন্নিমা প্রথমে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। পুরুত ঠাকুর কি আগে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমুচ্ছিলেন? এখন শেষ মুহূর্তে এসে বলছেন আজ সূর্যগ্রহণ। পুরোহিত ঠাকুর মুখ কাচুমাচু করে জবাব দিলেন, মা ঠাকুরুন, এখন কি আর পুরোপুরি পুরুতগিরি করা চলে? সংসার অচল, তাই কারখানায় কাজ করি, তারই ফাঁকে পাঁজি দেখে যজমানের ক্রিয়াকর্ম বজায় রাখি। কাল রাত্রিরে পাঁজি দেখে হঠাৎ বুঝলাম সূর্যগ্রহণ। তাই তো ভোর না হতে সাত তাড়াতাড়ি ছুটতে ছুটতে আগে এ বাড়িতে খবর দিতে এলাম। যাই হোক, পুরুতের ওপর রাগ করে পা গুটিয়ে বসে থাকলে গিন্নিমার চলে না। তিনি হাঁক ডাক দিয়ে বাড়ি মাথায় করে তুললেন। বৌমারা, এদিকে এসো। ওই যে হেসেলের বাসি লুচি আর পায়েস রয়েছে, ও আর খাওয়া চলবে না। হেসেল বের করে দিতে হবে। তোমরা সবাই আমার সঙ্গে আজ গঙ্গা স্নানে যাবে। আজ সূর্যগ্রহণ, ফিরে এসে যা হোক ফুটিয়ে নিলেই হবে। শাশুড়ির হুকুমে বউরাও তৈরি হয়ে নিল। এমন সময় রঙ্গস্থলে এসে উপস্থিত হলো নতুন বউ। সে জায়েদের উদ্দেশ্য করে কইল, কি গো দিদিরা, এত হইচই কিসের? বাড়িতে কি ডাকাত পড়েছে? মেজ বউ বললে, ছোট, এখনো শুনিসনি? আজ যে সূর্যগ্রহণ। মা বলেছেন হেসেল ফেলে দিয়ে এক্ষুনি গঙ্গা স্নানে যেতে হবে। অনিমা ঠোঁট উল্টে জবাব দিলে, সূর্যগ্রহণ, এটা বিজ্ঞানের যুগ। সূর্যগ্রহণের আসল কারণ স্কুলে ছেলেরাও জানে। তার জন্যে হেসেল ফেলতে হবে কেন শুনি? এই যে বাসি লুচি পায়েস রয়েছে, ওই দিয়েই আমার চলে যাবে। দিব্যি খেয়ে দিয়ে অফিস চলে যাব। আর গঙ্গা স্নান, গঙ্গা আমার মাথায় থাকুন। যে নোংরা জল, ওখানে আমি নাইতে পারবো না। তোমরা যত খুশি গঙ্গা স্নান করো, তিলক ফোঁটা কাটো, আর সারাদিন উপোস করে থাকো। ছোট বউয়ের বিবৃতি শুনে বাড়ি শুদ্ধ সকলে একেবারে বাকরুদ্ধ হয়ে গেল। ছোট বউ কিন্তু যথাসময়ে ভ্যানিটি ব্যাগ দুলিয়ে অফিসের পথে বেরিয়ে গেল। যাওয়ার সময় টিপ্পনি কাটল, বর্দি, তোমার হাতের বাসি লুচি আর পায়েস যে অমৃত, এই রকম মাঝে মাঝে তৈরি করো, তাহলে রোজ ঘুমের থেকে উঠে তোমার পায়ে ধুলো নেব। দস্যি মেয়েটার কথা শুনে বইয়ের দল শিউরে ওঠে। ওর মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। প্রতিবাদের ভাষা পর্যন্ত তাদের মুখে জোগায় না। এই নাটকীয় কাহিনী শেষ অঙ্কে এসে অবশেষে উপনীত হলো। হঠাৎ অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অসীমকে সোজা বোম্বাইয়ের শাখায় বদলি করা হয়েছে। এই খবর পেয়ে অসীমের মা একেবারে মরা কান্না শুরু করে দিলেন। তিনি বড় ছেলেকে ডেকে জানালেন, তার শরীর গত 6 মাসে একেবারে ভেঙে গেছে। রাতে তার ঘুম হয় না। যাও বা একটু ঘুম আসে, দুঃস্বপ্ন দেখে তিনি বারে বারে চমকে ওঠেন। তার উপর যদি বাড়ি ছোট ছেলে দূর দেশে চলে যায়, তাহলে তিনি আর বাঁচবেন না। বউরা মুখ চুন করে ঘুরতে লাগলো। কিন্তু এই বদলির ব্যাপারে যার সবচাইতে বিমর্ষ হবার কথা,
সেই ছোট বউ কিন্তু যথারীতি অফিস করে, নেমন্তন্ন খেয়ে, সিনেমা দেখে দিব্যি দিনগুলো শরতের হালকা মেঘের মতো হেলা খেলা করে উড়িয়ে দিতে লাগলো। বাড়ির গিন্নি একেবারে খাওয়া দাওয়া ছেড়ে শয্যা নিলেন। জায়ের দল ওর কাণ্ড দেখে একেবারে বোবা, কিন্তু প্রতিবাদ করবার সাহস নেই। এদিকে বাড়ির ছোট ছেলের বিদেশ যাবার দিন ঘনিয়ে এলো। বৌদিরা জানে তাদের ছোট ঠাকুরপো কি কি খেতে ভালোবাসে, তাই এক এক দিন এক এক বৌদি মনের মতো খাবার তৈরি করে আদরে দেবরকে পরিবেশন করতে লাগলো, আর ছোট ঠাকুরপো সোনা মুখ করে তার মুখে তুলে দিতে লাগলো। এর মধ্যে বাড়ির গিন্নির অবস্থাটা একটু বাঁকা পথ ধরল। বউয়েরা পালা করে শাশুড়ির সেবা যত্ন করতে লাগলো। ছেলেরা পাড়া চেনা চিকিৎসককে ছেড়ে নামকরা ডাক্তারের পেছনে ছুটোছুটি করতে লাগলো। বউয়েরা শাশুড়ির অসুখের কথা নিয়ে নিজেদের মধ্যে কানাকানি করে। বাড়ির গিন্নির মুখে শুধু ওই এক কথা, আমার অসীম দূর দেশে গেলে আর আমি কিছুতেই বাঁচব না। অথচ এতদিনে ভালো চাকরি ছেড়ে দেওয়া চলে না, অনেক উন্নতির আশা আছে। শেষ পর্যন্ত কি হবে কি হবে সবাই যখন সন্দেহ তোলায় দোলায়মান, সেই সময় ছোট বউ অনিমা এসে নাটকীয়ভাবে ঘোষণা করলে, আমি কিন্তু বাড়ির ছোট ছেলের বদলি বন্ধ করতে পারি। বাড়ির বড় ছেলে যেখানে তদবির করে হতাশ হয়েছেন, মায়ের চোখে জল যেখানে ব্যর্থ হয়েছে, ডাক্তারের সার্টিফিকেট যেখানে বিফল হয়েছে, সেখানে কিনা জল মাপতে এলো ওই এক ফোঁটা মেয়ে ছোট বউ। সবাই অবাক হয়ে ওর সুন্দর মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। বাড়ির গিন্নি ওকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, শোন ছোট, তুই যদি আমার ছোট ছেলের বদলি বন্ধ করতে পারিস, তাহলে আমি চিরকাল তোর কেনা হয়ে থাকব। ছোট বউ মাথা দুলিয়ে জবাব দিলে, না না, কেনা হতে যাবেন কেন? আগে বলুন, এখন থেকে আমার কথা শুনে চলবেন? নিশ্চয়ই শুনবো ছোট বউ। আমি রান্না করে দিলে আপনি খাবেন? নিশ্চয়ই খাবো। আমি উনুন নিকিয়ে দিলে আপনি আপত্তি করবেন না? না না, আপত্তি কেন করব? আমি পাকা চুল তুলে দিলে আপনি খুশি হবেন? খুব খুশি হব ছোট বউ। আমি রোজ রাত্রিরে বাতাস করলে আপনি ঘুমিয়ে পড়বেন? নিশ্চয়ই ঘুমোবো, 100 বার ঘুমোবো। আমার সব অনুরোধ বেদবাক্যের মতো মেনে চলবেন? নিশ্চয় নিশ্চয়, আমি তোমায় কথা দিচ্ছি ছোট বউ। এইবার ছোট বউয়ের মুখে হাসি ফুটে উঠল। সেদিন অসীমের বউ সরাসরি অসীমের অফিসে গিয়ে বড় কর্তার সঙ্গে দেখা করলে, তারপর লিখিত আবেদন জানালো, আমাদের নতুন বিয়ে হয়েছে, অথচ আমি কলকাতায় চাকরি করি। স্বামীর সঙ্গে আমার বদলি হবার কোনো উপায় নেই, কাজে আমি একেবারে অসহায় হয়ে পড়ব। আপনি আমার স্বামীর বদলির আদেশ নাকচ করে দিলে বিশেষ বাধিত হব, নতুবা আমাকে অফিসের সামনে প্রায়োপবেশন করতে হবে। বড় কর্তা আবেদন পড়ে একবার অনিমার সুন্দর মুখখানির দিকে তাকালেন, তারপর আবেদন মঞ্জুর করে দিলেন। সঙ্গে সঙ্গে বাড়িতে খবর পৌঁছে গেল, অসীমের বদলির আদেশ নাকচ করা হয়েছে। সেই সাথে গোটা বাড়ির উত্তাপ কমে গেল। ছোট বউ গাছকোমর বেঁধে নিজেও হাতে রান্না করে সবাইকে পরিবেশন করে খাওয়ালো। শাশুড়ি ঠাকুরুনও এই ভোজ থেকে বাদ গেলেন না। চাকরে বইয়ের চকমকিতে এখন সবাই মুগ্ধ। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন।